নিউ ইয়র্কে জো বাইডেন ডক্টর ইউনূস বৈঠক, অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের, যে কোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস। 18 মাসের মধ্যে নির্বাচনের লক্ষ্যে সরকারকে সমর্থন দিয়ে যাবে সেনাবাহিনী, রয়টার্সকে জেনারেল ওয়াকার। ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। এখন তো পরিষ্কার, এখন তো উনি জাতির সামনে, দুনিয়ার সামনে কমিটমেন্ট করছেন। সেনা প্রধানের এই বক্তব্যটাকে আমি ইতিবাচক বলে মনে করি। পোশাক শ্রমিকদের 18 দফা দাবিতে সম্মত মালিকরা, কাল থেকে সব কারখানা খোলা রাখার নির্দেশ। বিশৃঙ্খলা হলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। জেলা প্রশাসক পদের জন্য ঘুষ লেনদেনের অভিযোগ, যুগ্ম সচিবের রুম থেকে চেক ও ফিট লিস্টের নথিপত্র জব্দ। গোয়েন্দা নজরদারিতে এক ব্যবসায়ী। এবং স্যারকে আমি ফিজিক্যালি কোনো দেখিও নি। সো এই ধরনের কোনো কন্ট্যাক্ট করে কোনো পদায়ন নেওয়া, এটা আমাদের রেওয়াজে নেই। এই ধরনের কোনো যদি কেউ দোষী এতটুকু হয়, এই থেকে দায় থেকে কেউ ছাড় পাবে না। পয়লা জানুয়ারিতেই প্রাথমিকের বই পাবে শিক্ষার্থীরা। প্রায় 148 কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন। পাঠ্যক্রম পরিবর্তন হওয়ায় 18 লটের পুনঃদরপত্রের সিদ্ধান্ত। ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল অটোরিকশা ভ্যানের ধাক্কা লাগা নিয়ে 2 গ্রামের তুমুল মারামারি। জমির বিবাদ নিয়ে সংঘর্ষে হবিগঞ্জে একজনের মৃত্যু। দর্শক, শুরুতেই জানাবো জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের খবর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন এবং সহায়তার আশ্বাস দেন। জাতিসংঘের 79তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর বাইডেন ডক্টর ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সকল নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, দেশের জন্য শিক্ষার্থীরা যে ত্যাগ স্বীকার করেছে, তাদের পাশেও যুক্তরাষ্ট্র সব সময় থাকবে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব নিয়ে শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন। এ বিষয়ে আরও জানাতে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবদুল্লাহ তুহিন। তুহিন, দ্বিপাক্ষিক বৈঠকে আর কোন কোন বিষয়ে গুরুত্ব পেয়েছে? আজ ডক্টর ইউনূসের আর কি কর্মসূচি রয়েছে? দেবাশিস, আরো বেশ কয়েকটি কর্মসূচি আছে। দ্বিপাক্ষিক বৈঠক আছে কয়েকটি দেশের সরকার প্রধানের সাথে, সৌজন্য সাক্ষাতের বিষয়টি আছে। তবে সবকিছু ছাপিয়ে আজকে যে জো বাইডেনের সাথে যে বৈঠকটি হয়েছে সেটাই আলোচনা ছিল। আজকে সেই বৈঠকটি অত্যন্ত সফল হয়েছে বলেও বলা হচ্ছে বাংলাদেশের টিমের পক্ষ থেকে। তারা বলছেন যে জো বাইডেন অন্তর্বর্তী এই সরকারকে পরবর্তী নির্বাচনের মাধ্যমে পরবর্তী কোনো সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত এই সরকারকে যতটুকু সহায়তা দরকার বা এই সরকার যতটুকু সহায়তা যখন যা চাইবে তার সম্ভব এছাড়াও বাংলাদেশের আশ্বাস দিয়েছেন। এছাড়াও বাংলাদেশের এই সরকারের দায়িত্ব গ্রহণের আগে 5 আগস্টের এই ছাত্র জনতা গণবিপ্লবের সময় বা গণবিপ্লবের আগে পরে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছিল সেই বিষয়গুলো স্পষ্ট করা হয়েছে জো বাইডেনের কাছে। কারণ সেই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে একটি ভুল বোঝাবুঝি বলা হয় বা ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছিল, যেটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের সময় তিনি জো বাইডেনের কাছে তুলে ধরেছিলেন। সেই বিষয়টিও তিনি ব্যাখ্যা। এইভাবে দ্বিপাক্ষিক
প্রধানের সাথে এইভাবে দ্বিপাক্ষিক কোনো বৈঠক আমেরিকার প্রেসিডেন্টের, এটা কিন্তু জাতিসংঘ অধিবেশন চলাকালীন এই প্রথম। আর এর আগে প্রায় 3 দশক আগে বিল ক্লিন্টন যখন বাংলাদেশ সফর করেছিল তখন একবার বৈঠক করেছিল। তার পরবর্তীতে এই প্রায় 3 দশক পর আরেকটি বৈঠক হয়েছে, যেখানে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধা চেয়েছিল বাংলাদেশ দীর্ঘদিনের। সেই বিষয়টিও একটি আলোচনার ভিত্তিতে সমাধান করা হবে বলে এমন একটি আশ্বাস তারা বৈঠকে দিয়েছেন। তাছাড়া বর্তমান সরকার তার দায়িত্ব গ্রহণের আগে যে আন্দোলনের সময় ব্যাপক গণহত্যা চালানো হয়েছিল, সেই গণহত্যার বিষয়টিও এই সরকারের কাছে, বাইডেন সরকারের কাছে তুলে ধরেছে এবং বাইডেন সরকারের কাছ থেকে ভবিষ্যতে আশপাশের দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বা অন্যান্য পৃথিবীর অন্যান্য প্রভাবশালী দেশগুলোর কাছ থেকে বাংলাদেশের সমর্থন আদায়ের ক্ষেত্রে সহযোগিতা চাওয়া হয়েছে ডক্টর ইউনূসের পক্ষ থেকে। দেবাশিস, ধন্যবাদ তুহিন যুক্ত হবার জন্য। ক্ষমতাসীনদের লোভ ও দায়িত্ব জ্ঞানহীন আচরণের কারণেই নানা দেশে যুদ্ধসহ বিশ্বজুড়ে বিভিন্ন সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে এমন মন্তব্য করেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফিলিস্তিন, লেবানন, ইউক্রেনে সংঘাতের জন্য রাষ্ট্রপ্রধানদের বেপরোয়া আচরণকে দায়ী করেন জাতিসংঘ মহাসচিব। অন্যদিকে জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার আহ্বান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে একতা, এই প্রতিবাদে নিউ ইয়র্কে শুরু হলো জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মূল পর্ব। স্বভাবতই এবারের আয়োজনে গুরুত্ব পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশে চলা সংঘাত ইস্যুটি। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন সহ বিভিন্ন সংঘাতার লড়াইয়ের কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব বলেন, যা বিশ্বের শান্তির জন্য চ্যালেঞ্জের। এসব সংঘাতের জন্য ক্ষমতাসীনদের স্বেচ্ছাচারিতাকে দায়ী করেন অ্যান্তোনিও গুতেরেস। তারা চাইলেই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করতে পারে, ইচ্ছা করলেই জাতিসংঘের সনদকে এড়িয়ে যেতে পারে, যখন ইচ্ছা তখন যে কোনো দেশে আগ্রাসন চালাতে পারে, যেন তারা সব জবাবদিহিতার ঊর্ধ্বে। এর এমন আচরণের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ফিলিস্তিন, লেবানন, ইউক্রেনে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটছে। ১৯৩ সদস্যের জাতিসংঘের বার্ষিক অধিবেশনে আগ্রহের কেন্দ্রে ছিল মার্কিন প্রেসিডেন্টের ভাষণ। এ সময় জো বাইডেন বলেন, দায়িত্বশীল ব্যক্তিদের উচিত সাধারণ মানুষের চাহিদাকে প্রাধান্য দেয়া। তরুণ প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার বিষয়ে জোর দেন বাইডেন। মানুষের স্বার্থেই আমি নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি, কারণ মনে করেছি নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার এটাই সময়। কারণ কিছু বিষয় আছে যেগুলো ক্ষমতায় যাওয়ার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম হলো মানুষের স্বার্থ, আর এটাই গণতন্ত্র। এর পাশাপাশি জলবায়ুর পরিবর্তন, টেকসই উন্নয়ন সহ বিভিন্ন সংকট সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর জোর দেন নেতারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ১.৫ বছরের মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মিশন সম্পন্নে যে কোনো পরিস্থিতিতে পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না, এমন কথাও বলেন ওয়াকারুজ্জামান। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন গণমাধ্যমের সামনে দেশের জন্য সেনাবাহিনীর ভূমিকা রাখার কথা স্পষ্ট জানান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর বিভিন্ন সময়ে বাহিনীর সুনাম ও শান্তি শৃঙ্খলা নিয়ে কথা বললেও এবারই রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে নিজের ধারণা তুলে ধরলেন সেনাপ্রধান। জেনারেল ওয়াকার মনে করেন ১.৫ বছরের মধ্যে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হওয়া উচিত। এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান। বলেন, একসাথে কাজ করলে ব্যর্থতার সুযোগ নেই। আমাকে জিজ্ঞেস করলে বলবো, এই সময়সীমার মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। সেনাপ্রধান বলেন, রাষ্ট্র পরিচালনা ও নির্বাচনী ব্যবস্থার সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাজে পূর্ণ সমর্থন দেবেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেন ঠিকভাবে তার কাজ শেষ করতে পারেন, সেজন্য যে কোনো পরিস্থিতিতেই পাশে থাকবেন। যে কোনো পরিস্থিতিতেই আমি তার পাশে থাকব, যাতে তিনি তার মিশন সুষ্ঠুভাবে শেষ করতে পারেন। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতি সপ্তাহে বৈঠক হয় উল্লেখ করে ওয়াকারুজ্জামান জানান, দুজনের মধ্যে সুসম্পর্কের কথা। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। আমি নিশ্চিত একসাথে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই।
সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে একটি রূপরেখা তৈরির কথা জানিয়েছেন সেনাপ্রধান। বাহিনীর কোনো সদস্যের অপরাধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। কেউ দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেবেন। আমি এমন কিছু করব না যা আমাদের প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। আমি একজন পেশাদার সৈন্য, সামরিক বাহিনীকেও পেশাদার রাখতে চাই। যদি কারো বিরুদ্ধে অপরাধের প্রমাণ মেলে আমি অবশ্যই ব্যবস্থা নেব। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে সামরিক বাহিনীকে ব্যবহার করা উচিত নয়। একজন সেনার রাজনীতিতে জড়ানো উচিত নয়। বাংলাদেশের সশস্ত্র বাহিনী কাজ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। সাধারণত প্রধানমন্ত্রী যিনি থাকেন তিনিই পালন করেন এই মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এ বিষয়ে নজর দিতে পারে, এমন কথাও বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। শেখ হাসিনা সরকার পতনের 1.5 মাস আগে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পান জেনারেল ওয়াকারুজ্জামান। ডরথি তাসরিন, যমুনা নিউজ। নির্বাচনের সময়সূচি নিয়ে সেনাপ্রধানের ধারণার পর শঙ্কা কেটে গেছে বলে মনে করেন গণমাধ্যম ব্যক্তিত্ব দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেই সেনাপ্রধান এই সময়সূচি বলে থাকতে পারেন। প্রধান উপদেষ্টা দীর্ঘ সময় থাকতে চান না বলেও জানান মতিউর রহমান চৌধুরী। অন্যদিকে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি বলেন, নির্বাচন এবং সংস্কারের রোডম্যাপ ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা জরুরি। শাকিল হাসানের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 3 দিন পর দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম দিন থেকেই সবার প্রশ্ন, কতদিন থাকবে এই সরকার, কবে হবে নির্বাচন। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর এক দফা সংলাপেও মেলেনি উত্তর। তাই নানা আলোচনা ডানা মেলছিল। সোমবার রয়টার্সকে দেয়া সেনাপ্রধানের বক্তব্যে যোগ বিয়োগ মিলছে অনেকের। 1.5 বছরের মধ্যে নির্বাচন আয়োজনের ধারণাকে ইতিবাচকভাবে দেখছেন রাজনৈতিক এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা। সময় বেশি লাগলে তারা সমর্থন করবেন না এরকমটা কোনো কথা আপনি বলেন না। আবার সময় কমও লাগতে পারে, কারণ আপনারা যে কমিশনগুলো গঠিত হয়েছে 3 মাস সময় নিয়েছেন, সেইখান থেকে কিন্তু নির্ধারিত হবে যে আমাদের কাজগুলো কি কি। ফলে কাজগুলো কি কি সেটার উপরেই কিন্তু রোডম্যাপটা, সময়সীমাটা অনেকখানি নির্ধারিত হবে। ফলে এখন তো পরিষ্কার, এখন তো উনি জাতির সামনে, দুনিয়ার সামনে কমিটমেন্ট করেছেন। এখন 1-1.5 বছরের মধ্যে নির্বাচন হতেই পারে। আমার কেন যেন মনে হয় উনি বিদেশ যাওয়ার আগে, জাতিসংঘে যাওয়ার আগে চিফ অফ স্টাফের সঙ্গে কথা বলেছেন। আমার ধারণা এই বক্তব্যগুলো উনি আগের থেকেই ওনার সঙ্গে আলোচনা করে দিয়েছেন, আমি ধারণা করতে পারি আর কি। তবে সেনাপ্রধানের এই বক্তব্যটাকে আমি ইতিবাচক বলেই আমি মনে করি। নির্বাচনের আগে সংস্কারের প্রক্রিয়া চলবে। সেসব সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ চান তারা। জাতীয় সরকার হলে সংকটটা, আজকের এই পরিস্থিতিটা তৈরি হতো না। মানুষের মধ্যে কিছুটা হতাশা আছে, এটা স্বীকার করতেই হবে। জনগণের সঙ্গে তো এদের কোনো সম্পর্ক নাই। তো রাজনৈতিক দলের নেতাদের বা যাদেরকে নিয়েই হোক একটা সরকার হইলে পরে আজকে পরিস্থিতিটা হয়তো আরও পাল্টে যেত। রাজনৈতিক দলগুলো, শিক্ষার্থী, শ্রেণী পেশা, অংশীজনদের সাথে আলোচনাটা খুব জরুরি। অংশীজনদের রাজনৈতিক একটা ঐক্যমত্যের জায়গাটাও জরুরি, যে কিভাবে আমরা এই কাজটা এগোতে চাই। অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতার ওপরও অনেক কিছু নির্ভর করছে বলে মনে করেন তারা। দেশের স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া। এখন নির্ভর করে, আমি আবারও বললাম, পরিস্থিতির উপরে। মাঠের পরিস্থিতিটা কী হবে। আমার নিজের মধ্যেও আশঙ্কা ছিল যে এটা দীর্ঘায়িত করার কোনো প্রয়াস কিনা, এটা সম্ভব না। আর আমি জানি ইউনূস সাহেবের মাইন্ডটা কি। উনি নিজেও বিশ্বাস করেন যে আসলে যত তাড়াতাড়ি সম্ভব উনি এখান থেকে চলে যেতে চান। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন সংস্কারে নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশ দেওয়া হবে, তবে সেটি বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তী সরকার সহ সংশ্লিষ্ট সবার। এমনটা বললেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। দিনক্ষণ নির্ধারণ না হলেও সব রাজনৈতিক দলের সাথে আলোচনার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। নির্বাচনী ব্যবস্থার সকল দিক নিয়ে আমরা পর্যালোচনা করব এবং তার ভিত্তিতে আমরা সুপারিশ প্রণয়ন করব, এবং এটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আমাদের নয়। তো আমরা সুপারিশ করার দায়িত্ব। 90 দিন আমাদেরকে সময় দেওয়া হয়েছে, 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। গার্মেন্টস সহ শিল্পের শ্রমিকদের 18 দফা দাবি পূরণে মালিক ও শ্রমিকরা একমত হয়েছেন। সচিবালয়ে সরকারের 4 উপদেষ্টার উপস্থিতিতে দাবি বাস্তবায়নে যৌথ ঘোষণা দিয়েছেন তারা।
শ্রম ও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দাবি পূরণ হয়েছে, বুধবার থেকে সব কারখানা খোলা থাকবে। এরপরও বিশৃঙ্খলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিক ও মালিক নেতারা শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। নানা বৈঠক, দেন দরবার ও দাবি পূরণের পরও বিশৃঙ্খলা থামছে না পোশাক কারখানায়। প্রায় 50 দাবি নিয়ে আন্দোলনে শ্রমিকরা। এ অবস্থায় সংকট সমাধানে শ্রম, স্বরাষ্ট্র, শিল্প, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার সাথে বৈঠক করেছেন মালিক ও শ্রমিকরা। ছিলেন সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। দীর্ঘ বৈঠকে মালিক ও শ্রমিক দুই পক্ষই 18 দাবি বাস্তবায়নের বিষয়ে একমত হয়েছে। সে অনুযায়ী শ্রমিকরা হাজিরা বোনাস পাবেন 250 টাকা, টিফিন ও নাইট বিল পাবেন 10 টাকা করে। সকল কারখানায় নিম্নতম মজুরি অক্টোবরের মধ্যে বাস্তবায়ন করা হবে। 10 অক্টোবরের মধ্যে দেয়া হবে বকেয়া বেতন। সাশ্রয়ী মূল্যে রেশনও পাবেন শ্রমিকরা। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া হয়রানিমূলক ও রাজনৈতিক মামলা রিভিউ করা হবে। জুলাই বিপ্লবের শহীদ ও আহত শ্রমিকরা ক্ষতিপূরণ পাবেন। পোশাক কারখানায় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাবেন নারী ও পুরুষ শ্রমিকরা। নারী শ্রমিকরা মাতৃত্বকালীন ছুটি 90 দিনের পরিবর্তে 120 দিন পাবেন। এর বাইরে ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়নে 6 মাসের মধ্যে রিপোর্ট প্রদান করা হবে বলে জানিয়েছেন শ্রম সচিব। একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই মজুরি যেটা আছে সেটা বিধিবিধান অনুযায়ী 6 মাসের মধ্যে সক্ষমতা পর্যালোচনা করে তারা এই বিষয়ে একটা রিপোর্ট দিবে। সেই রিপোর্টের প্রেক্ষিতে আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব। তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে। সবার প্রতি আহ্বান থাকবে, স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে, শেষ করে। কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়, এটা আমার উদ্যত আহ্বান থাকবে। উপদেষ্টারা বলেন, পোশাক খাত অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাই দাবি বাস্তবায়ন ও শ্রমিকদের বুধবারের মধ্যে কাজে ফেরার আহ্বান জানান তারা। যেহেতু আমরা প্রত্যেকটা দাবি অ্যাড্রেস করেছি, আশা করি যে কাল থেকে সবগুলো কারখানা আমরা সচল রাখতে চাইব এবং শ্রমিকরা এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনারা এখানে যেভাবে কমিটমেন্ট করে গেছেন, এই কমিটমেন্টটা আপনারা রাখবেন এবং আপনারা রাখলে আগামীকাল থেকে এই শিল্পটা চালু হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে। অর্থনীতি সচল রাখতে হবে, শ্রমিকদের অধিকার মানতে হবে, মালিকদের তাদের দিকটাও দেখতে হবে যেন তাদের ব্যবসায়িক এবং তাদের পরিচালনাগত দিক থেকে কোনো অসুবিধা না হয়। সবাই একমত হয়েছে অনেক কিছু। এটা প্রমাণ করে যে আমরা সবাই চাই যে আমাদের অর্থনীতির ভিত্তিটা মজবুত থাকুক, আমাদের শিল্পটা বাঁচুক, আমাদের শ্রমিকরা বাঁচুক। বুধবার থেকে পোশাক শিল্প এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হবেন বলে জানিয়েছেন সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশৃঙ্খলা সৃষ্টিকারী অথবা নৈরাজ্যকারী যারা গত কয়েকদিন যাবত আমরা দেখছি, তারা আসলে কোনো পক্ষের না। আমরা একটু পরিষ্কার ভাষায় বলতে চাই, তারা যে পক্ষেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দাবি বাস্তবায়নে মালিক ও শ্রমিকরা কেউ শর্ত ভঙ্গ করলে ছাড় পাবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জেলা প্রশাসক নিয়োগে ঘুষ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবকে দেয়া ক্যাশ চেক আর চিরকুটগুলো হাতে এসেছে যমুনা টেলিভিশনের। পদায়ন হয় এক জেলা প্রশাসকের পক্ষে ওই যুগ্ম সচিবকে চেকটি দেন এক চাল ব্যবসায়ী। উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বিষয়টি আগে জানা ছিল না। দুপুরের পর এ বিষয়ে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সচিব বলেন, তদন্তে দোষী হলে কেউ ছাড় পাবে না। আখলাকুস সাফার রিপোর্ট। পদ্মা ব্যাংকের লক্ষ্মীবাজার উপশাখা থেকে দেয়া একটি চেক, টাকার পরিমাণ 3 কোটি। চেকদাতা মির্জা সোবেদ আলী নামে এক ব্যবসায়ী। চেকটি পাওয়া যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের রুম থেকে। চেকের সাথে পাওয়া যায় চেকদাতার এনআইডির ফটোকপি সহ ডিসি নিয়োগ সংশ্লিষ্ট কিছু কাগজপত্র এবং চিরকুট। চিরকুটের যে হাতের লেখা, এটি ওই যুগ্ম সচিব ডক্টর জিয়ার, এবং এখানে যে 5 জনের নাম আছে এবং তাদের যে চয়েস দেওয়া আছে বিভিন্ন জেলার, তাদের মধ্য থেকে 2 জনকে দেখা যাচ্ছে তারা রংপুর এবং নওগাঁর জেলা প্রশাসকও হয়েছেন। উদ্ধার করা আরেকটি চিরকুটে ডিসি নিয়োগের ভাইবা দেওয়া প্রার্থীদের সংখ্যা লেখা, যে হাতের লেখা আরেক যুগ্ম সচিব আলী আজমের। ডিসির ফিটলিস্ট তৈরি করতে মোট 582 প্রার্থীকে এসএসবির কাছে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। তাদের মধ্যে 470 জন কর্মকর্তা উপস্থিত হন, বাকি 52 জন ভাইবা দিতে যাননি।
বিষয়টি জানাজানির পর চেকদাতা মির্জা সবেদ আলীকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে কথা হয় উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে। তিনি বলেন, না, আমি সুনির্দিষ্ট কিছু জানি না। প্রক্রিয়া জড়িত ছিল না, প্রক্রিয়া জড়িত ছিল যে পাঁচজন সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি নেতৃত্বে 5 জন সেক্রেটারির একটা বোর্ড। প্রক্রিয়া জড়িত ছিল না। অভিযোগ আছে, আমাকে পাঠাইতে পারেন, আমি অভিযোগের বিষয়ে জানতে চাই নওগাঁর ওই জেলা প্রশাসকের কাছে। তিনি বলেন, যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিনকে দেখেননি কখনো। এই অভিযোগ ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখছেন তিনি। স্যারকে আমি ফিজিক্যালি কোনো দেখিও নি। সো এই ধরনের কোনো কন্ট্যাক্ট করে কোনো পদায়ন নেওয়া, এটা আমাদের রেওয়াজে নাই, সংস্কৃতিতে নাই। অনেকেই চাচ্ছে যে আমরা যারা জেলা প্রশাসক হিসাবে 51টি জেলায় একটা দীর্ঘ পরীক্ষার মাধ্যমে পদায়িত হয়েছি, আমরা যাতে মেন্টাল স্ট্রেস নিয়ে এই কাজগুলো করতে না পারি, সেই একটা অসৎ উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে এই সমস্ত প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আর আলী আজমের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাদের। আজ অফিসেও যাননি তারা। এ খবরে তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। এটাকে বলে ফিট লিস্ট, বরাবর হয়েছিল। সেইভাবে হয়ে থাকে, এখান থেকে কেউ পোস্টিং পায়, কারো পোস্টিং পেতে দেরি হয়, নাথিং মোর। এখানে ইন্ডিভিজুয়াল কারো কোনো কিছু করার সুযোগই নেই, আর জয়েন্ট সেক্রেটারি প্রশ্নই ওঠে না। হি ইজ নট এ মেম্বার অলসো। এই ধরনের কোনো যদি কেউ দোষী এতটুকু হয়, এই থেকে দায় থেকে কেউ ছাড় পাবে না। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। 1 জানুয়ারিতে প্রাথমিকের বই পাচ্ছে শিক্ষার্থীরা। এ নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সময় কম থাকলেও 70 লটের বই ছাপাতে 147 কোটি 97 লাখ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা কমিটি। পাঠ্যক্রম পরিবর্তন হওয়ায় বাকি 18 লটের জন্য পুনঃদরপত্রের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। প্রাথমিকের জন্য প্রায় 10 কোটির মতো বই ছাপা হয়। বছরের প্রথম দিনেই সেই বই হাতে পায় শিক্ষার্থীরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পাঠ্যক্রম ইস্যুতে নির্ধারিত সময়ে বই ছাপা নিয়ে কিছুটা শঙ্কা ছিল, তবে সেই সংকট আর থাকছে না। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি 2025 শিক্ষাবর্ষের প্রাথমিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর 70টি লটের বই ছাপানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে। এর জন্য খরচ হবে 147 কোটি 97 লাখ টাকা। পাঠ্যক্রমে পরিবর্তন হওয়ায় চতুর্থ ও পঞ্চম শ্রেণী সহ বাকি 18 লটের বই ছাপানোর ক্ষেত্রে পুনঃদরপত্রের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। প্রাথমিকের বইটা আমরা ছাপাবার ব্যাপারে এবং এটা মুদ্রণ করার ব্যাপারে ক্লিয়ারেন্স দিয়েছি। যথাসময়ে যাতে প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা বই পায়, সেটা আমরা টেক্সট বুক করবে এবং এটার জন্য ক্রয় আদেশ আমরা অ্যাপ্রুভ করেছি। ছাপানোর ক্ষেত্রে কম সময় থাকলেও তাতে বইয়ের মানে কোনো সমস্যা হবে না বলে আশাবাদী অর্থ উপদেষ্টা। মানের ক্ষেত্রে বলা হয়েছে মান একেবারে আপনার সবচেয়ে হাইয়েস্ট হিসেবে, এবং আমরা বলছি আমাদের কর্ণফুলী সে মানটা অনেক ভালো, স্পেসিফিকেশন অন্যান্য ইসে আছে, তবে এর নিচে যেন না যায় সেটা মনিটর করতে বলা হয়েছে লোকাল লেভেলে। অর্থ উপদেষ্টা জানান, মাধ্যমিকের বই নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে 1.5 লাখ মেশিন রিডেবল পাসপোর্টের ফয়েল পেপার কেনার প্রস্তাব স্থগিত হয়েছে, তবে রাশিয়া সহ কয়েকটি দেশ থেকে ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাথমিকভাবে 708 জনের পূর্ণাঙ্গ পরিচয় আর হাসপাতালের তথ্য দেওয়া হয়েছে। medical-info.dghs.gov.bd এই ঠিকানায় ভিজিট করে শহীদদের তথ্য পাওয়া যাচ্ছে। এতে নতুন করে কারো তথ্য সংযুক্ত করার সুযোগ রাখা হয়েছে। সেক্ষেত্রে ওয়েব অ্যাড্রেসে ভিজিট করে নির্দেশনা অনুযায়ী তথ্য আপলোড করতে হবে। যাচাই বাছাই শেষে নতুন তথ্য সংযুক্ত করা হবে বলে নোটিশে জানানো হয়েছে। এর আগে শহীদ 1423 জনের পরিচয় পাওয়ার তথ্য জানায় শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংক্রান্ত উপকমিটি। সেই তালিকা থেকে আরও কিছু সংযোজন বিয়োজনের কথাও বলা হয় তখন। এরই মধ্যে আন্দোলনের শহীদ 724 জনের পরিচয় প্রকাশ করে যমুনা টেলিভিশন। ব্যাংকিং খাত, রাজস্ব কাঠামো, ভ্যাট এবং অর্থ পাচার সহ আর্থিক খাতের সংস্কারে আইএমএফের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ। তবে কিভাবে এবং কোন প্রক্রিয়ায় এই সহায়তা করবে তা আগামী অক্টোবরে বিশ্ব ব্যাংকের সাথে বৈঠকের পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে প্রতিনিধি দলটি চলতি ঋণ কর্মসূচির সাথে আরও $3 বিলিয়ন সহায়তার বিষয়ে আলোচনা করে বাংলাদেশ ব্যাংকের সাথে। আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দুদের নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাত, রাজস্ব এবং অর্থ পাচার সহ বিভিন্ন খাতের সংস্কারে IMF এর কাছে সহায়তা চেয়েছেন তারা। কারা কি সাহায্য দেখবে এটা কোঅর্ডিনেট করে IMF কে আমার স্পেসিফিক বলে ওদের কি কি দরকার সাহায্য আমার ইসে আছে, অন্য এমবেসি আছে, অন্য ওয়ার্ল্ড ব্যাংক আছে, ADB আছে, তাদের কি লাগবে। অতএব আমরা ডুপ্লিকেশন না করে, মানে কোন রকম না করে আমরা একযোগে যেন সবাই যেন একসাথে এফোর্ড করতে পারে। অত 2-3টা সংস্থা একই কাজ করবে কিন্তু রিসোর্স লাগবে বেশি, অত সেটা নিয়ে আলাদা। অর্থ উপদেষ্টার সাথে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকে যায় IMF এর প্রতিনিধি দল। সেখানে গভর্নরের সাথে আলোচনা হয় ব্যাংকিং খাত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং মুদ্রানীতি নিয়ে। আমদানি ব্যয় মেটানোর পরিমাণ ডলার থাকার কথা ছিল, সেখানে 3.1 আছে। এই জায়গাটায় আমরা একটু ল্যাগিং বিহাইন্ডে আছি এবং গভর্নর মহোদয়ের কাছে ওনারা এ বিষয়ে কমেন্ট চেয়েছে। গভর্নর মহোদয় জানিয়েছেন যে আমরা কষ্ট করে হলেও আমাদের লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকব, অর্থাৎ আমরা গিভ আপ করব না। 30 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে IMF এর প্রতিনিধি দলটি। বৈঠক করবেন জাতীয় রাজস্ব বোর্ড, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরের সাথে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে দুর্নীতি দমন কমিশনকে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাথে সংস্থাটির চেয়ারম্যান সহ বৈঠক শেষে এসব কথা জানান মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সদস্য আবু জাহির ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডাক্তার HBM ইকবালের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। ক্ষমতায় থেকে টাকা পাচার হওয়া প্রতিটি সরকারের সময়ই অনেকটা নিয়মিত ঘটনা। সর্বশেষ আওয়ামী লীগ শাসনামলে এমন অভিযোগ ওঠে সবচেয়ে বেশি। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে এবার নড়েচড়ে বসে অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠন করা হয় টাস্ক ফোর্স। সরকারের এমন পদক্ষেপেরই অংশ হিসাবে মঙ্গলবার দুপুরে দুদকের সাথে বৈঠকে বসে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। তবে 2 ঘন্টা বৈঠকের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেননি প্রতিনিধি দল। বৈঠকের পর দুদক মহাপরিচালক জানান, পাচার হওয়া অর্থ ফেরাতে কারিগরি সহ সার্বিক সহযোগিতা দিবে বিশ্বব্যাংক। যেই দেশে অর্থ পাচার হয়েছে, পাচারকৃত অর্থে পুনরুদ্ধারের ক্ষেত্রে ওই সংস্থার, ওই দেশের সংশ্লিষ্ট ল এনফোর্সিং এজেন্সি সাথে তারা কথা বলে এ বিষয়ে কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা এই যোগাযোগটা অব্যাহত রাখবেন। এর আগেও অর্থ পাচার ঠেকানো ও এসব অর্থ ফেরানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়, কিন্তু রাজনৈতিক সদিচ্ছায় তা আলোর মুখ দেখেনি। এদিকে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান HBM ইকবাল এবং হবিগঞ্জ 3 আসনের সাবেক MP আবু জাহিদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা মহানগর পুলিশ, DMP ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকা থেকে কয়েক বস্তা ভর্তি টাকা, 2টি প্রাইভেট কার সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের 2 দিন পর পুলিশ জানিয়েছে, বস্তা ভর্তি টাকার মধ্যে নগদ পাওয়া গেছে 1,16 লাখেরও বেশি টাকা। সেই সঙ্গে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাও জব্দ করা হয়। বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার রওনক জাহান। গ্রেপ্তারকৃতরা হলো শাহজাদা খান সাজ্জাদ, মোহাম্মদ তৌজিদুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, জব্দকৃত টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি 2টি ঢাকা 18 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের। আগের সরকারের আমলে পদবঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি না দিয়ে জোরপূর্বক বদলির অভিযোগ করেছেন কর্মকর্তারা। রাতে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে না পেয়ে 2 জন অতিরিক্ত সচিবের সাথে দফায় দফায় বৈঠক করেন যুগ্ম সচিব, উপসচিব পর্যায়ের 50 কর্মকর্তা। তারা বলেন, সম্প্রতি ডিসি নিয়োগে যোগ্য হবার পরও তাদের পদায়ন না করায় আন্দোলন করেন। অভিযোগ করেন, সেই কর্মকর্তাদের তালিকা ধরে বদলি করা হচ্ছে। বদলি বন্ধ এবং যোগ্যদের পদোন্নতি দেওয়ার দাবি করেন তারা। দ্রুত সমস্যার সমাধান না হলে ফের আন্দোলন ও কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা। জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়টি সুরাহার আশ্বাস দেয়, তবে এই বিষয়ে গণমাধ্যমের সাথে কেউ কথা বলেনি। হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা সংঘর্ষে প্রাণ গেছে একজনের, আহত হয়েছেন অর্ধশতাধিক। হবিগঞ্জের বাহুবলে সংঘর্ষ হয় জমি নিয়ে বিরোধের জেরে, আর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটরসাইকেলের সাথে অটো রিকশা ভ্যানের
ধাক্কা লাগাকে কেন্দ্র করে মারামারিতে জড়ায় দুই গ্রামের বাসিন্দারা। দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি, এর জেরে লাঠিসোঁটা দেশীয় অস্ত্র নিয়ে হাজির হাজারো গ্রামবাসী। রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বড্ডাপাড়া এলাকা। পুলিশ জানায় বড্ডাপাড়া গ্রামের বাসিন্দা ইউপি সদস্য হাবু মিয়া মোটরসাইকেল নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন। এ সময় পাশের উচালিয়া গ্রামের একজনের অটো ভ্যান ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে। এ নিয়ে বাকবিতণ্ডা হয়, উত্তেজনা দেখা দেয় দুই গ্রামের বাসিন্দাদের মাঝে। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। গাড়ি ড্রাইভারে মারছে, ছেলে মারছে, পরে এরপরে আবার বড্ডাপাড়া বাড়ির ভিতরে ঢুকে মারছে। এই লোক ঘটনা রানিং মেম্বার উনারে গিয়ে উনার মিলের ভিতরে ফালায়, উনারে এবং জালাল এবং হাবুকার ফুটে মিলের ভিতরে ফালায় মারছে। 3 ঘন্টা ধরে চলে সংঘর্ষ। এ সময় সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারামারিতে আহত হয়েছেন অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা একসাথে জড়ো হয়ে এরপরে পরবর্তীতে আমরা অ্যাকশনে যাই এবং ফাইনালি আমরা নিয়ন্ত্রণ করতে সমর্থ হই। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এদিকে হবিগঞ্জের বাহুবলের ভাবনাকান্দি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। স্থানীয়রা জানায় জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাই আরজু মিয়া ও আব্দুল হায়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয় দুপক্ষের মধ্যে। এতে ওয়াহিদ মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। আহত হয়েছেন অন্তত 30 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য নিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষ হয়েছে, এতে অন্তত 10 জন আহত হয়েছেন। দুপুরে উপজেলার ইগল চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বেশ কিছুদিন ধরেই সাবেক এমপি ও জেলা বিএনপি সদস্য শহীদুল ইসলামের সাথে বিরোধ চলছিল কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাগিব রৌফ চৌধুরীর। এরই জেরে সংঘাতে জড়ায় দুপক্ষের সমর্থকরা। দেশীয় অস্ত্র নিয়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের সভাপতি এবং দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগের রোববার রাত 2:45 রুহুল আমিন গাজীকে থাইল্যান্ডে চিকিৎসার জন্য নেয়ার সিদ্ধান্ত হয়, তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেখানে নেওয়া সম্ভব হয়নি। পরে এয়ারপোর্ট থেকে ফিরে আবারও ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাকে আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসের কারণে এই সিনিয়র সাংবাদিকের নানা শারীরিক জটিলতা দেখা দেয়। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন তিনি। রুহুল আমিন গাজীর মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।